ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ও রাজ্য সরকার জানিয়েছে, স্মার্ট মিটারের মাধ্যমে রিডিং হবে স্বয়ংক্রিয়, বিদ্যুৎ চুরি বন্ধ হবে, বকেয়া নিয়ন্ত্রণে আসবে এবং গ্রাহক নিজে তার খরচ নিয়ন্ত্রণ করতে পারবে। যদিও সরকারের যুক্তি প্রযুক্তিগতভাবে যৌক্তিক, কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা ভিন্ন। বহু গ্রাহক অভিযোগ করছে যে স্মার্ট মিটার বসানোর পর তাদের বিল দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে। এই মিটার কিভাবে কাজ করে তা সম্পর্কে সাধারণ মানুষকে কোনো প্রশিক্ষণ বা সচেতন করা হয়নি। অনেকেই মনে করছে এই মিটার নাগরিকের ব্যক্তিগত খরচের ওপর নজরদারির হাতিয়ার হতে পারে। তাছাড়া প্রিপেইড মিটার হলে দরিদ্র পরিবারের জন্য এটি বিরাট বোঝা হয়ে দাঁড়াবে। রাজ্যের বিরোধী দল, বিশেষ করে সিপিএম, স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে সরব হয়েছে। চলুন জানা যাক স্মার্ট মিটার নিয়ে তাদের কি দাবি এবং বর্তমান অবস্থান কি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরায় বিদ্যুৎ বিভ্রাট না স্মার্ট মিটার বিভ্রাট, সে বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব, প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। স্বাগত মানিকবাবু আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, আপনার মাধ্যমে সকলকে নমস্কার, যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। মানিকবাবু, স্মার্ট মিটার নিয়ে আপনাদের বর্তমান অবস্থান কি? এর বিরুদ্ধে আপনারা কেন আন্দোলনে নেমেছেন? দেখুন, স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা হলো, আমাদের বক্তব্য মানে এটা যারা বিশিষ্ট আছে, বিশিষ্ট জন, তাদেরও বক্তব্য এবং অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যেটা, তাদের কয়েকটা লেখা আমি পড়েছি, তাদের বক্তব্য শুনেছি, আমার শোনার সুযোগ হয়েছিল দিল্লিতে একটা মিটিং এ। স্মার্ট মিটার সম্পর্কে প্রশ্নটা হলো, এবং আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছি, 2016 সালে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা ফাইন্যান্সিয়াল সাহায্য পাওয়ার জন্য স্টেট গভর্নমেন্ট পক্ষে তখন ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারদের সঙ্গে আমার একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ তারা স্মার্ট মিটারের প্রসঙ্গ তুলেছিলেন। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা দিক থেকে আমরা বলেছি স্মার্ট মিটারটা কি, আমাকে বুঝিয়ে বলো। ওরা তখন তাদের যুক্তি দেখেছে, আমি আমার কিছু পয়েন্ট আমি তুলেছিলাম। এটা কি 100% টেকনিক্যালি সাউন্ড কিনা এই কোশ্চেন আমি তুলেছিলাম। তিনজন অফিসার ছিলেন, তার মধ্যে একজন বলল এই দায়িত্ব আমরা নিয়ে বলতে পারবো না, ট্র্যাপ এ কথাটা বলেছিল। বিশ্বের কয়েকটা কান্ট্রিতে বসিয়েছে, কোথাও কোথাও কিছু প্রশ্ন উঠতে শুরু হয়েছে, এইটুকুই তারা জানে। এবং এই ছিল বক্তব্য। তবে স্মার্ট মিটার নিয়ে বলেছিলেন, দেখুন আপনারা চাপাচাপি করবেন না, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা যদি স্টেটে দিতে চান নেব আমরা, কিন্তু কোনো কন্ডিশন দিয়ে নেব না। এক্সপিরিয়েন্স হিসেবে বড়জোর কয়েকটা লাগিয়ে দেখা যেতে পারে, এইটুকুই ছিল কথাবার্তা। এখন গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে স্মার্ট মিটার লাগাবে। এখন স্মার্ট মিটার নিয়ে কোশ্চেনটা হলো, যেটা পাবলিকের থেকেও প্রশ্ন, টেকনিক্যাল ম্যানদের কিছু প্রশ্ন, তারা কিছু স্পষ্টীকরণ চেয়েছে। একটা হলো, এই রাজ্যে আগের মিটার গুলো চেঞ্জ করে আমরা ডিজিটাল মিটার সিস্টেম লাগু করেছি, এবং ডিজিটাল মিটার সিস্টেমে তো চলছে, কোনো কমপ্লেন পাবলিক থেকেও নেই, নিগম থেকেও কিন্তু তেমন কোনো কমপ্লেন নেই। এখন কোশ্চেন হলো, স্মার্ট মিটার তারা লাগাতে চান, কারা লাগাতে চান? আমাদের প্রথম বক্তব্যটা একটু বোঝার, প্রথম বক্তব্যটা হলো, ব্যাকগ্রাউন্ডে হলো গিয়ে সেই বড় লোক কিছু কোম্পানি যারা 27 থেকে 28 কোটি স্মার্ট মিটার তৈরি করবে। এখানে প্রায় শুনতে পাচ্ছি 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি এটা ট্রানজাকশন হবে। এবং এই সমস্ত কোম্পানিগুলো কেন এই স্মার্ট মিটারের দায়িত্ব নেবে? নাম্বার 1, স্মার্ট মিটার যদি লাগাতে হয়, স্মার্ট মিটারের দায়িত্ব নিক গভর্নমেন্ট, এবং এটা লাগাবে গভর্নমেন্ট, এবং এটা মেনটেনেন্স গভর্নমেন্ট, রিপ্লেস গভর্নমেন্টের, টেকনিক্যাল কোনো কোশ্চেন যদি থাকে সেটাও গভর্নমেন্টকে নিতে হবে। কিন্তু গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছেন না, নিচ্ছে একটা প্রাইভেট এজেন্সি গুলো, তাদেরকে এটা বরাদ দিয়ে দিয়েছেন, তারা তৈরি করবে, তারা লাগাবে, তারা বিষয়টা দেখবে। এতে আশঙ্কাটা যেটা গ্রাহকদের থেকে তৈরি হয়েছে, এই স্মার্ট মিটারটা যদি খারাপ হয়, কে এটা মেনটেনেন্স করবে? অর্ডারে কিচ্ছু উল্লেখ নেই। দ্বিতীয়, স্মার্ট মিটারটা যদি অচল হয়ে যায়, রিপ্লেস কে করবে? এটাকে পরিবর্তন করে দেবে কে? পাবটা দিকে একটা স্মার্ট মিটারের দাম, এখন যে ডিজিটাল মিটার গুলো যেগুলো ভালোই কাজ করছে, সেগুলো ছিল 1400 থেকে 1600 টাকা ম্যাক্সিমাম দাম। কিন্তু স্মার্ট মিটারের দাম আমি যতটুকু জানি, শুনতে পেরেছি 7 থেকে 8 হাজার মতো হবে,
এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, হয়তো এটা বাড়তে হতে 8-10 হাজার টাকা হতে পারে ফিউচারে। এখন যদি কোনো গ্রাহকের স্মার্ট মিটারটা খারাপ হয়ে যায়, সেই স্মার্ট মিটারটা রিপ্লেস করবে কি, এটা নির্দেশের মধ্যে পরিষ্কার কোনো কিছু লেখা নেই। আচ্ছা, তাহলে একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এটা গ্রাহককে সেখানে খরচ দিয়ে পাল্টাতে হবে। তৃতীয় যেটা, এই স্মার্ট মিটার গুলো যদি লাগাতে হয় সরকারি দায়িত্বে করতে হবে। চতুর্থ যে প্রশ্নটা এসছে, যে স্মার্ট মিটার গুলো এবং এখানে রিডিং নিয়ে পাবলিকলি কিছু কোয়েশ্চেন আসছে, যে আগে যারা ডিজিটাল মিটার এখন যাদের আছে, ডিজিটাল মিটারের যে রিডিংটা আসতো, সেই রিডিং এর এগেইনস্টে যে বিলটা হতো তার চেয়ে অনেক বেশি বিল আসছে। এগুলো নিয়ে পাবলিকের কিছু আশঙ্কা দেখা দিয়েছে, মনের মধ্যে কিছু প্রশ্ন দেখা দিয়েছে, অভিযোগ হিসেবে তারা নিগম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে গেছেন। তাহলে এখন যদি দেখা যায় যে ঠিক আছে 5-10 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু যদি দেখা যায় যে এটা অনেক বেশি, তাহলে তো স্বাভাবিক কারণে আশঙ্কাটা দূর করার জন্য দায়িত্ব নিতে হবে সরকারকে বা নিগমকে। না, এখানে মানিকবাবু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো। মানিকবাবু আমি আপনাকে ইন্টারাপ্ট করবো। আমরা রিপ্লেসমেন্টের বা আপনি যদি বলছেন যে স্মার্ট মিটার বসানোর দায়িত্ব, সেটা পরিচালনা করার দায়িত্ব, যদি কোনো খারাপ হয়ে যায় সেই সব দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে, সরকারকে নিতে হবে, দায়িত্ব গভর্নমেন্টকে, রেসপন্সিবিলিটি। ওকে, কিন্তু এবং প্রাইভেট কোনো পার্টিকে দিয়ে এটা তৈরি করানো বা লাগানো বা প্রাইভেট পার্টিকে অপারেট করার সুযোগ দেওয়া চলবে না। কারণ প্রাইভেট পার্টি এই যে ডাটা, টোটাল ডাটাটা সেন্ট্রালি গিয়ে এটা একটা জায়গায় হবে সারা দেশে। আগে ছিল স্টেট ভিত্তিক, এখন হয়ে যাবে সেন্ট্রালি একটা জায়গায়। সেই ডাটাটা যেখানে প্রিজার্ভ হবে, তার থেকে প্রাইভেট কোম্পানিগুলো সুযোগটা নিয়ে নেবে। এখনো 70% ডিস্ট্রিবিউশন কোম্পানি সরকারি নিয়ন্ত্রণাধীন, সরকারের হাতেই থাকা উচিত। বিদ্যুতের মতো ক্ষেত্র সম্পূর্ণ প্রাইভেট পার্টির হাতে দিয়ে দেওয়া উচিত না। এবং সেখানে আশঙ্কাটা থেকে যাচ্ছে, এই স্মার্ট মিটারের মাধ্যমে তারা জানতে পারবেন কোন জায়গায় বেশি লাভজনক, সেই জায়গাগুলো প্রাইভেট পার্টি চয়েস করে নিয়ে যাবেন। কারণ এখন লাইসেন্সিং যে সিস্টেম হয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে, যে কোনো জায়গায় প্রাইভেট পার্টি ঢুকতে পারবে, স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন সেটা আটকাতে পারবে না। এবং আগে যে অধিকারটা ছিল এসসিআরসি, স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনে, সেটা থাকবে না বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই জায়গায় মানুষের আশঙ্কাটা তৈরি হয়েছে। তাহলে যে নিগমগুলো কোন এলাকায় বিল খুব কম এবং সেখানে আয় কম, কোন এলাকায় আয় বেশি, দুটো ক্রস সাবসিডির মাধ্যমে নিগমগুলো চলে, এখানে নিগমগুলো যদি মুখ থুবড়ে পড়ে প্রাইভেট পার্টি সেখানে চান্স নেবে। ধরুন আমাদের স্টেটে আসে, যদি তারা বলতো আগরতলাটা নিয়ে নেবো বা বলতো গুজরাট নিয়ে নেবো, এটা কমার্শিয়ালি ভালো, কিন্তু ওরা কি গন্ডাছড়ার দায়িত্ব নেবে? ওরা কি কাঞ্চনপুরের দায়িত্ব নেবে না। তাহলে খারাপ জায়গাগুলি যদি নিগমের হাতে, নিগম আরো লসে দান করবে, এটা মুখ থুবড়ে পড়বে। এই আশঙ্কাগুলো আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। ওকে, তাহলে আশঙ্কা রয়েছে অনেকগুলো, আপনারা বলছেন, যেটা আমার কথা শেষ করতে দিন। ফোর্থ আরেকটা বিষয় আছে, এই স্মার্ট মিটারের মাধ্যমে ডে টাইম ট্যারিফ চালু হচ্ছে। এটা অলরেডি অর্ডার বেরিয়ে গেছে। এবং এটা হবে কি, এখন যে এটার মাধ্যমে কিন্তু আপনার ট্যারিফটা ঠিক হয় ফুল ডে এবং একটা ডেট থাকে, এটা থাকছে না। এবং এই মিটারের মাধ্যমে দিনে 3 বার রেট নিতে পারবে। আপনি ধরুন পিক আওয়ারে সাধারণ মানুষ বিদ্যুৎটা বেশি ব্যবহার করে, ব্যস্ততম সময়, ধরুন আমাদের স্টেটও যদি আমরা ভাবি বিকেল 5টা থেকে ধরুন রাত্র 11টা, এই টাইমে ট্যারিফটা যদি ডাবল করে দেয় বা ট্রিপল করে দেয়, আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং রিডিংটা আসবে এটার মাধ্যমে, লাগু হবে এই মিটারের মাধ্যমে। তো পাবলিকে এই আশঙ্কা দূর করে দেওয়া যায়। এবং সেখানে গিয়ে অলরেডি আমি যতটুকু জানি, একটা কাগজ আমি দেখেছি যে 50 টাকা পর্যন্ত দাম নিতে পারবে পার ইউনিট, এই ধরনের একটা অর্ডার পাস করে নিয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। স্টেট এখানে গিয়ে কিচ্ছু করতে পারবে না স্টেটের, কারণ এটা পাওয়ারটা সবটা সিআরসির হাতে। এতে স্টেটের যে অটোনমিটা ছিল, স্টেটের একটা নিজস্ব ক্ষমতা ছিল, এবং স্টেটের পাওয়ারের উপর কেন্দ্রীভূত করা হয়েছে। এতে করে যারা আদানি আম্বানির মতো লোকরা, যারা পেছনে ফাংশন করছে বা কাজ করছে, তারা এই চান্সটা নেবে, তারা এই সুযোগটা নেবে। এতে সাধারণ গ্রাহক যারা, তারা বঞ্চনার শিকার হবে, ক্ষতিগ্রস্ত হবে। এবং বিদ্যুৎ ছাড়া বিকাশ সম্ভব না, এটা খাদ্যের ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র। শুধু তাই না, এখানে গিয়ে আরো জানা যায় কৃষির ক্ষেত্রে সেপারেট লাইন হবে।
তাদের একটা রিভার্ভ স্কিম চালু হয়েছে এবং সেই স্কিমের মাধ্যমে কৃষিক্ষেত্রে আলাদা হবে এবং আলটিমেটলি গিয়ে সাধারণ কৃষক এবং জেনারেল পিপল যারা গ্রাহক তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। এই আশঙ্কাগুলো আগে সমাধান হোক, মানুষকে বুঝিয়ে বলল, মানুষের আশঙ্কা দূর করো। গোটা দেশে এই কারণে এটা প্রতিবাদ হচ্ছে, অনেক রাজ্যে এটা আপাতত বন্ধ রেখেছে এবং সরকারি দিক থেকে সরকারও বক্তব্য রাখছে, মানুষের বক্তব্য শুনছে। সেটা মিলিয়ে আগেও তো মিটার চেঞ্জ হয়েছে, এই যে ডিজিটাল মিটার আমরা বসিয়েছি তখন তো পাবলিক থেকে কোনো গ্রিভেন্স আসেনি, কেউ আপত্তি তোলেনি। তাহলে এখন যে গ্রিভেন্স গুলো আসছে নিশ্চয়ই তার কিছু সঙ্গত কারণ আছে বলে আমরা মনে করি। এই বিষয়গুলি সমাধান হোক, মানুষের আশঙ্কা দূর করো এবং সেখানে গিয়ে যদি দেখা যায় যে আশঙ্কার সঠিক কারণ আছে তাহলে সরকারকে এই সিদ্ধান্ত লাগু করা থেকে বিরত থাকাই উচিত হবে। এখন শাসক দল বলছে যে সমস্যাটা স্মার্ট মিটার নিয়ে নয়, বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে হচ্ছে। অনেকেই গুলিয়ে ফেলছেন দুটো ইস্যু একসঙ্গে হয়েছে বলে। মনে হচ্ছে যে স্মার্ট মিটারের কারণে বিদ্যুতের বেশি বিল আসছে, বা কয়েকটা জায়গায় যে সন্দেহজনক যে বিলগুলো এসেছিল অনেক বড় অঙ্কের, সেগুলো মিটার রিডারদের গাফিলতির কারণে হয়েছে বলে শাসক দল বলছে। এখন এই দুটো জিনিস কি পাশাপাশি চলাতে স্মার্ট মিটারের উপর দায়টা বেশি পড়ছে বলে মনে করেন? না না, একটা জিনিস কি, দাম বাড়িয়েছে এবং এটা শুনেছি এফেক্ট করেছে এপ্রিল থেকে। জেনারেলি এটার একটা ইয়ে থাকবে যেটা সানডি বলে তারা বিলে ঢুকিয়ে দিয়েছে। কেন সানডি শব্দটা ব্যবহার করতে হবে? লোকে তো সবটা এটা বুঝে না, এরিয়ার শব্দটা লিখে দিয়ে হতো। এরকম তো আগে যদি হতো এটা এরিয়ার শব্দটা লিখে দিয়ে হতো এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বিলটা যেটা হচ্ছে, বিলটা এটা দিয়ে দিলেই তো হয় এরিয়ার কত আর এখানে বর্ধিত দামটা কত, এগুলি উল্লেখ করতে হবে। তো না জেনারেল পাবলিকের মানুষের আশঙ্কা এখানে না, শুধু দাম বৃদ্ধির জন্য তো বাড়বে, এটা ঠিক, দাম বৃদ্ধির জন্য একটা অংশ বাড়বে, কিন্তু দাম বৃদ্ধি ছাড়া মানুষের আশঙ্কা টলবে। ধরুন যার বিল আসতো, আমি তো সেটা বলতে পারবো না, লোকের বক্তব্য পত্র পত্রিকায় দেখছি 1000 টাকা বিল আসতো, সেখানে যদি 77 পয়সা করে বাড়িয়ে ধরে তাহলে যেটা 100-200 টাকা যেটা বাড়বো, কিন্তু এটা অনেক জায়গায় হয়ে গেছে সামঞ্জস্যহীন, অনেক বেশি রিডিং এবং আলটিমেটলি এই আশঙ্কাটা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এই কারণে আমরা বলছি স্মার্ট মিটার সম্পর্কে মানুষের গ্রিভেন্স গুলো শুনো, কারণ আর তাছাড়া যে মিটারটা আছে এই মিটারটা কি অপরাধ করবো? এটা তো গ্রাহকের সাধ্যের মধ্যে আছে এবং এখন কিন্তু মিটার খারাপ হলে নিগম পাল্টিয়ে দেয়, কারণ তারা মিটার রেন্ট নিচ্ছে। দেখবেন যে বিলিয়নে লেখা আছে মিটার রেন্ট নিচ্ছে, চেঞ্জ করে দেয়। কিন্তু স্মার্ট মিটারটা যখন খারাপ হবে কে চেঞ্জ করবে? এবং একটা গরিব মানুষ যদি তাকে চেঞ্জ করতে হয় আর 10,000 টাকা বা 7,000 টাকা চাই দাম হোক, সেই দামটা কি সে এট দিতে পারবে? তার জন্য সে বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে। আমি তো পরশুদিন একটা পেপারে দেখলাম, আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তারা এটা লাগু করার পর তাদের স্টেটমেন্টে আমি দেখেছি তারা বলেছে বেশ কিছু গ্রাহক ছেড়ে দিয়েছে এবং এই কারণে তারা আপাতত এটা স্থগিত রাখতে চায়, যদিও সরকার বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত না। সত্য মিথ্যা তো বলতে পারবো না, পেপারে দেখেছি সেটা। এরকম অনেক স্টেটও হয়েছে, কিন্তু অনেক স্টেট হয়েছে এগুলো। এখন সরকার বলছে যে স্মার্ট মিটার দিয়ে তো বিদ্যুৎ চুরি রোধ করা যাবে। আপনারা বলছেন এই প্রকল্প জনবিরোধী। বিদ্যুৎ চুরি বিষয়টার সঙ্গে মিটারের কোনো সংযোগ নেই। আচ্ছা, একটা কথা বুঝতে হবে, বিদ্যুৎ চুরি যদি যেটা করে সেটা আলাদা বিষয়। বিদ্যুৎ চুরি আটকাতে হবে, তার জন্য ব্যবস্থা নিতে হবে, 100% বিলিং করতে হবে এবং 100% আদায় করতে হবে। এই নিয়ে কোনো দ্বিমত নেই, একমত, কোনো প্রশ্নই নেই, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে। কিন্তু আপনি তাদের যে পিটিশনটা করেছে আমাদের স্টেটে যদি আমি লক্ষ্য করি, পিটিশনে বলেছে 16টা শহরে 60% নিচে বিল হয় আর গ্রামাঞ্চলে 50% নিচে বিল হয়। তাহলে বিলই যদি না করে আপনি লোককে কি করে দোষ দেবেন? বিল দেওয়ার পর যদি সে বিল পেমেন্ট না করে তাকে পেনাল্টি দিতে হবে, আইনি আছে। এবং শুধু তাই না, তার বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া যায়। কোনো ব্যবস্থা নিতে কেউ না করেনি, কিন্তু তার জন্য স্মার্ট মিটারের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এখন তো বলা হচ্ছে যে আপনাদের আমলে বিদ্যুৎ চুরি নিয়ন্ত্রণে কোনো কঠোর আইন প্রয়োগ হয়নি। বিরাট অঙ্ক, এটা কমাতে হবে। তারপর গিয়ে যেখানে পরিচালনগত ত্রুটি থাকলে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং অন্য খরচপাতি কমাতে হবে, তাহলে তো সেখানে কোনো সমস্যা থাকে না। আর যদি 80% বিল্ডিং করতে পারে, আমি 100% বলছি না, 80% বিল্ডিং এ যদি করতে পারে তাহলে কিন্তু 1 পয়সা দাম বাড়ানোর দরকার নেই। গ্যাসের কেন্দ্র করে যে দাম বাড়িয়েছে এইটাও দরকার নেই, দাম আরো কমবে যদি 80% বিল করে টাকা আদায় করতে পারে। এটা তো করতে হবে নিগমকে।
এটা তো নিতে হবে সরকারকে দায়িত্ব, তার জন্য লোক নিয়োগ করতে হবে। আর তারা তো বলছে খরচ বেড়েছে, কি করে খরচ বাড়বে? কারণ সেখানে গিয়ে আগে যা স্টাফ ছিল 4,000-এর উপর 2018 সালে, আমার যতটুকু মনে পড়ে এখন বোধ 2,500 হবে ম্যাক্সিমাম। তাহলে এখানে তো স্যালারি হেড কমেছে, স্যালারি হেড কমলে তো সেখানে খরচও কমেছে। আর নতুন কোনো রিক্রুটমেন্ট নেই, সবটা ঠিকাদারের হাতে তুলে দিয়েছেন, 5টা ডিভিশন তুলে দিয়েছিলেন, এবং মানুষ অভিজ্ঞতা তিক্ত, বিলিং হয় না, এবং রাইট টাইমে মানুষের কোনো কিছু সাহায্য করে না। এবং নিগম যখন ছিল, নিগম যদি এই ইঞ্জিনিয়াররা কর্মচারী পরিশ্রম করে তো তারা একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, না লাভ না লোকসান এই জায়গায় ছিল, এবং প্রফিটও করেছেন। তাহলে এদের প্রতি তো আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। এবং লোক নেই, সে স্বাভাবিক কারণে মানুষ মধ্যে খুব বিক্ষোভ বাড়ছে, বিলিং করতে পারছে না, মেনটেনেন্স করতে পারছে না। এই জায়গাগুলিতে যদি এই ফাঁক ফুকরগুলো যদি সমাধান করা যায়, তাহলে দাম বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর মিটারের বিষয়টা আলাদা, মিটারের সঙ্গে এটার কোনো রিলেশন নেই। মিটার তো হলো গিয়ে অ্যাকচুয়ালি মিটারে কাজ হলো গিয়ে, কিন্তু এই মিটারে কতগুলো বিষয়ে যেটা গোপনীয়তা থাকবে না, মানুষের তথ্য প্রাইভেট পার্টির হাতে চলে যাবে। সরকারের হাতে থাকুক কোনো আপত্তি নেই, আপনার যে তথ্য সেই তথ্য প্রাইভেট পার্টির হাতে যাবে, এবং প্রাইভেট প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই এই বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে হলো আমাদের আপত্তি। এখন এই যে মিটার নিয়ে আপনি বলছেন, মিটার নিয়ে আপনারা প্রতিবাদ করছেন বা আপনারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, মিটারের কোনো বিষয়ে আপনার দল কি কোনো তদন্ত চেয়েছেন? এটা তদন্তের কি আছে? আমরা তো বলছি থেকে উত্থাপিত প্রশ্নগুলো, একটা কথা বোঝার চেষ্টা করুন, মানুষ যখন, মানুষ মানে গ্রাহক, গ্রাহক মানে কি, আমি বিক্রেতা, আরেকজন ক্রেতা, ধরুন বিক্রেতা ক্রেতার মধ্যে বার্গেনিং থাকবে, দর কষাকষি থাকবে কিনা, এবং বিভিন্ন কথাবার্তা হবে। সেখানে গিয়ে যদি বিক্রেতার কাছে ক্রেতা যদি প্রশ্ন করে যে আমার এই প্রশ্নগুলো আছে, এই গ্রিভেন্স গুলো আছে, কার দায়িত্ব সেটা সমাধান করার? বিক্রেতার। এবং তার উত্তর দিতে হবে, সমাধান করতে হবে, এবং গ্রাহকের সেটা জানার কিন্তু রাইট আছে। আপনি কিন্তু কনজিউমার রাইটে গিয়ে হস্তক্ষেপ করতে পারেন না। কনজিউমারের কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে, এই রাইটটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। আমাদের বক্তব্য হলো যে মিটারটা নিয়ে কোশ্চেন এসছে, সেই মিটারটা তো এখন যে মিটার, ডিজিটাল মিটার, এটা তো কাজ করছে, এটা তো রিডিং এ কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটাকে চেঞ্জ করে স্মার্ট মিটার প্রশ্নটা কেন আসছে? আসলে স্মার্ট মিটার হলো সেন্ট্রালি ডেটা সেন্টার, এবং এটা সমস্ত সরকারি নিগমগুলোকে মুখ থুবড়ে পড়বে প্রাইভেট পার্টিদের সুযোগ করে দেওয়ার জন্য, তারা ভালো ভালো জায়গাগুলি বাছাই করে ঢুকার জন্য এই পদ্ধতিটা করা হয়েছে। এটা স্টেট গভর্নমেন্ট করেছে, আমি সেটা স্টেট গভর্নমেন্ট, সেন্টারের যারা ক্ষমতায়, স্টেটও তারা ক্ষমতায়, একই দল সরকার চালাচ্ছেন, এবং তারা সেখানে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এটা তারা করার চেষ্টা করছেন। এই জায়গাটাতে হলো আমাদের বক্তব্যটা। অনেকেই বলছেন যে এই স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, তবে নিগম বলছে এটা বাধ্যতামূলক। আপনারা কি জানেন এটা কি আইনি ভাবে এটা বাধ্যতামূলক কিনা? এটা স্মার্ট মিটার বাধ্যতামূলক আমারও জানা নেই, আমিও শুনেছি যা স্মার্ট মিটার এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, অ্যাক্টের মধ্যে কোথাও সেটা লেখা নেই যে এটা স্মার্ট মিটার বাধ্যতামূলক, অ্যাক্টে নেই। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার থাকলেও থাকতে পারে, সেটা তারা দেখাতে পারবে, তারা তাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অর্ডার আছে কিনা, মানে প্রশাসনিক নির্দেশ এটা। কিন্তু এটা অ্যাক্টের কোন জায়গায় স্মার্ট মিটার লাগাতে হবে এই ধরনের কিছু লেখা নেই। কারণ একটা জিনিস বুঝতে হবে, 2022-এ প্রথম 2003-এ আইন তৈরি হয়েছে, 2014-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমরাই তখন সরকারে ছিলাম। তারপর 2022-এ গিয়ে এটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য আইনটাকে পার্লামেন্টে নিয়ে এসছে, পার্লামেন্টে পাস করাতে পারেনি, তখন গিয়ে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের করে 22-এর যে ধারা আইনের যেগুলো আছে, আপনারা জানেন একটা বিরাট কৃষক আন্দোলন হয়েছিল এবং শ্রমিক আন্দোলন হয়েছিল, দুটোর জন্য তখন এটাকে স্থগিত রাখা হয়। বিদ্যুৎ বিল 2022 এরপরে গিয়ে এখন যেটা করছে কায়দা করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করে কিছু কিছু অর্ডার পাস করে দিচ্ছে। এবং কি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হয়েছে, কি লেখা আছে, এখন পাবলিকের থেকে যে প্রশ্নগুলো উঠেছে এটাই আমি বললাম। এগুলি তো একটা গ্রাহক হিসেবে তার জানার অধিকার আছে, একটা গ্রাহক জানবে তো, সে জানার চেষ্টা করবে যে এই স্মার্ট মিটারে তার যে সময় কনফিউশন গুলো আছে বা প্রশ্নগুলো আছে বা বিতর্কগুলো উত্থাপিত হয়েছে বা কমপ্লেন আকারে যেগুলো এসছে, সে অভিযোগগুলো পরিষ্কার করে স্পষ্টীকরণ কে দেবে? দিতে হবে যারা বিদ্যুৎটা বিক্রি করেন, বিক্রেতা হলো নিগম আর ক্রেতা হলো অসংখ্য গ্রাহক।
কাজে গ্রাহকের তো কোয়েশ্চেন তোলাটা অপরাধ। ওকে, আমরা ধরে নিলাম মানিকবাবু, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে এই মুহূর্তে সব স্পষ্টীকরণ দিয়ে সব গ্রাহকদের বাড়িতেই স্মার্ট মিটার লাগানো হলো। আপনারা ক্ষমতায় যদি আসেন তখন কি স্মার্ট মিটার বাতিল করবেন, আবার কি পুরনো ইলেকট্রনিক মিটারে ফিরে যাবেন? সেটা যখন সরকারে আসবে তখন সরকার দেখবে নিশ্চয়ই। আর স্মার্ট মিটারের বিষয়টা যেটা সরকারে যারা আছে তাদেরকে দেখতে হবে, আর বামফ্রন্ট সরকার যখন আসে তখন নিশ্চয়ই সরকার সেটা দেখবে। এখন যারা আন্দোলন করছে, যদি সে আন্দোলনের মধ্যে, কারণ মানুষ উত্থাপিত প্রশ্নগুলি যদি যথাযথ হয়, সঠিক হয়ে থাকে, নিশ্চয়ই সেখানে তারা সেটা পর্যালোচনা করে দেখবেন। ওকে, স্মার্ট মিটার নিয়ে একটা শেষ প্রশ্ন। স্মার্ট মিটার নিয়ে আগামী দিনে আপনাদের আর কি কি কর্মসূচি আছে? বিক্ষোভ কোনো কর্মসূচি আছে কিনা? আমরা বিক্ষোভ কর্মসূচি, কালকে বামফ্রন্টের থেকে একটা বিক্ষোভ কর্মসূচি আছে, অবস্থান আমরা করব, এবং আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা এটা করছি। আমরা কাউকে এটুকু বলি না যে জোর জবরি করো বা এমন কিছু করো, সেটা আমরা বলবো না। ডেমোক্রেটিক ওয়েতে গ্রাহক হিসেবে তোমার প্রতিবাদ তুমি জানাও, এবং আমরা বলবো গ্রাহকদেরকে যে গ্রিভেন্স গুলো আছে তারা সেটা জানাবে নিগমের কাছে। নিগমের কাছে যাচ্ছে, মেমোরেন্ডাম দিচ্ছে, এবং নিগমকেই দায়িত্ব নিতে হবে। এবং সরকার মানে এখনো এই নিগমের যদি 100% শেয়ার তো স্টেট গভর্নমেন্টের, বামফ্রন্টের সময় এটা ছিল, এটা সরকারি নিয়ন্ত্রণাধীন কোম্পানি। সরকারও এখানে দায়িত্ব রাখতে পারেন, যেহেতু সরকারেরই 100% শেয়ার এখনো আছে, যদিও 5টা ডিভিশন তারা ফ্র্যাঞ্চাইজির নামে দিয়ে দিয়েছিল, এগুলো ফেল করেছে, এবং সেখানে গিয়ে কি কন্ট্রাক্ট করেছে, একটা তো এখান থেকে রাজ্য ছেড়ে সরে গেছেন, এবং বিরাট পরিমাণ টাকা বকেয়ার টাকা গ্রাহকদের দিয়ে তুলেছে, কিন্তু নিগম থেকে যে বিদ্যুৎ কিনে নিয়েছেন সেই টাকা পরিশোধ করেন নাই, এবং এই টাকা তো জমা দেন নাই। এটাও কিন্তু ব্যালেন্স শিটে ধাক্কা খাচ্ছে, এবং ব্যালেন্স শিটে গিয়ে এটা পাবলিক উপর পড়ছে, কনজিউমারের কাছে গিয়ে পড়ছে। এই যে অ্যাকাউন্টকে আমি যা শুনলাম মানে তাদের যে ব্যালেন্স শিটে যদি দেখা যাচ্ছে বিরাট পরিমাণ অবস্থা খারাপ, সেখানে প্রায় 700-800 কোটি টাকার মতো গ্যাপ হয়ে গেছে। এটা যে হয়েছে এটা তো ছিল না এমনটা। বামফ্রন্টের সময় 2018 সাল পর্যন্ত প্রায় 300 কোটি টাকা কিন্তু ছিল জমা, এবং ফিক্সড ডিপোজিট ছিল। এই যে এটা, আমরা তো চাই নিগমটা বেঁচে থাকুক, নিগম আরো শক্তিশালী হোক, এবং নিগম এটা সরকারের নিয়ন্ত্রণাধীন কোম্পানি, এবং আমরা চাই না নিগমটা ধ্বংস হবে। এবং নিগমকে রক্ষা করার জন্য, সরকারি কোম্পানিকে রক্ষা করার জন্য বেসরকারি প্লেয়াররা এখানে যাতে না পায়, মানুষকে যাতে ধোঁকা না দিতে পারে, এই কারণে কিন্তু এই আন্দোলন। ওকে, অসংখ্য ধন্যবাদ মানিকবাবু সঙ্গে থাকার জন্য, আজ আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। ওকে। দর্শক বন্ধুরা, বিগত কয়েকদিনে সামাজিক মাধ্যমে বহু সাধারণ নাগরিক স্মার্ট মিটারের বিল নিয়ে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। মিডিয়াতেও একাধিক খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে গ্রাহকদের ভোগান্তি ও তথ্য বিভ্রান্তির চিত্র উঠে এসেছে। ফলে ত্রিপুরায় স্মার্ট মিটার বিতর্ক রাজ্য রাজনীতির এক উত্তপ্ত ইস্যুতে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি, প্রযুক্তিগত বিভ্রান্তি ও জনসচেতনতার ঘাটতির কারণে বহু মানুষ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। যেমনটা বলছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, মানুষ অনেক কিছু আশঙ্কা করছে, এবং সবগুলো কিন্তু স্পষ্টীকরণ করতে হবে নিগমকে। তবে এই বিতর্কের সমাধান অসম্ভব নয়, বরং বাস্তবিক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক পদক্ষেপের মাধ্যমেই এর সঠিক সমাধান সম্ভব। সঠিক দৃষ্টিভঙ্গি ও গণমুখী পদক্ষেপ গ্রহণ করলে নিঃসন্দেহে স্মার্ট মিটার বিতর্কের একটি ন্যায্য ও বাস্তবসম্মত সমাধান সম্ভব। তবে আগামী দিনে তা কতটা হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।